আচ্ছা, বাংলাদেশের মতো একটা দেশের এনার্জি সাপ্লাই চেনে একটা মাত্র ফুয়েল শিপমেন্ট ঠিক কতটা প্রভাব ফেলতে পারে? দেখতে গেলে তো সামান্যই মনে হয়, তাই না? কিন্তু সম্প্রতি আসা একটা কার্গোকে কেন্দ্র করে আমরা আজ দেশের জ্বালানি নিরাপত্তার একটা কৌশলগত বিশ্লেষণ করব। মানে আমরা এই একটা চালানকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখব এর তাৎক্ষণিক প্রভাবটা কি, আর এর পেছনে আসলে কি দীর্ঘমেয়াদী কাঠামোগত চ্যালেঞ্জ লুকিয়ে আছে। তো চলুন এই ডেটাভিত্তিক বিশ্লেষণে ঢোকা যাক। আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে ওই সময় মতো আসা চালানটার কথা বলবো। তারপর দেখব পুরো সাপ্লাই চেনের চ্যালেঞ্জগুলো আসলে কোথায়। আমাদের আমদানি নির্ভরতা ঠিক কতটা সেটাও খতিয়ে দেখতে হবে। এরপর আমরা বর্তমান রিজার্ভের অবস্থাটা বিশ্লেষণ করব, আর সবশেষে সামনের দিনগুলোতে কি অনিশ্চয়তা আছে সেটাও বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক সেই চালানটা দিয়ে যা নিয়ে এত কথা হচ্ছে। হ্যাঁ, এমটি গ্রানকুবা নামের এই জাহাজটা প্রায় ৩০,০০০ টন জ্বালানি নিয়ে এসেছে। দেখুন, একটা জাহাজের জন্য এটা কিন্তু বেশ বড় একটা পরিমাণ। এটা আশায় দেশের স্বল্পমেয়াদী মজুতের উপর চাপটা একটু কমেছে, একটা স্বস্তি তো বটেই। কিন্তু আসল প্রশ্ন হল, এই একটা চালান কি বড় ছবির কোনো সমাধান দিতে পারছে? এই চালানটার ব্রেকডাউনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, এর মধ্যে ১০,০০০ টন হচ্ছে ডিজেল আর ২০,০০০ টন জেট ফুয়েল, আর এটা এসেছে চায়নার ইউনিপেকের কাছ থেকে। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায় এই চালানটা সরাসরি আমাদের দেশের লজিস্টিক্স, ইন্ডাস্ট্রি আর অ্যাভিয়েশন এই তিনটা খাতে গিয়ে লাগছে। বলতে পারেন অর্থনীতির এই তিনটা ইঞ্জিনে একটা তাৎক্ষণিক ফিউল ইনজেকশনের মতো কাজ করবে এটা। এখন এই পরিস্থিতিতে সরকারি ভাষ্যটা কি? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মানে বিপিসি এর চেয়ারম্যান বলেছেন, এখন কোনো জ্বালানি সংকট নেই, আমরা বিকল্প উৎস থেকেও তেল আনার চেষ্টা করছি। বেশ, এটা হলো প্রাতিষ্ঠানিক বক্তব্য। কিন্তু চলুন আমরা এখন ডেটা কি বলছে সেদিকে একটু তাকাই। তো এই একটা ঘটনা থেকে একটু সরে এসে চলুন পুরো সাপ্লাই চেইনের চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, এটাই কিন্তু আসল চিত্রটা তুলে ধরে। মার্চ মাসে টোটাল ১৭টা জাহাজ আসার কথা ছিল, তাই না? এসেছে মাত্র ৯টা, বাকি ৬টার শিডিউল এখনও অনিশ্চিত। এই যে প্ল্যানিং আর রিয়ালিটির মধ্যে গ্যাপ, এটাই কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। এই যে এত অনিশ্চয়তা, এর মূল কারণটা কিন্তু লুকিয়ে আছে আমাদের জ্বালানি খাতের স্ট্রাকচারের মধ্যেই। চলুন এবার আমাদের আমদানি নির্ভরতার গভীরে যাওয়া যাক। এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মোট আমদানির ৮০% হল পরিশোধিত জ্বালানি বা রিফাইন্ড ফুয়েল। মানে আমরা ক্রুড অয়েল এনে নিজেরা রিফাইন করার বদলে মূলত রেডি টু ইউজ তেলই বেশি কিনি। এতে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দামের ওঠানামা অনেক বেশি হয়, ফলে আমরা সরাসরি সেই ঝুঁকির মধ্যে পড়ে যাই। আর পরিমাণটা একবার ভাবুন, বছরে প্রায় 6.7 মিলিয়ন টন, মানে ৬৭ লক্ষ টন। এই বিশাল সাপ্লাই চেনটা চালু রাখতে কী পরিমাণ লজিস্টিক্সের চাপ সামলাতে হয় তা এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয়। এটা কোনো সাধারণ অপারেশন নয়, এটা একটা বিশাল আর জটিল প্রক্রিয়া। আমরা ক্রুড অয়েল মূলত আনি সৌদি আরব আর ইউএই থেকে, আর রিফাইন্ড প্রোডাক্টস সেটা আসে ভারত, চীন, ইন্দোনেশিয়া সহ আরও ৫টা দেশ থেকে। তার মানে আমাদের সাপ্লাই চেনটা অনেকগুলো দেশের উপর নির্ভরশীল, যা এই পুরো নেটওয়ার্কটাকে আরও জটিল করে তোলে। তো বাইরে থেকে তো আমদানি হচ্ছে, কিন্তু আমাদের নিজেদের স্টকে কি অবস্থা? চলুন দেখি আমাদের হাতে ঠিক কতদিনের রিজার্ভ আছে। এখানে কিন্তু আসল উদ্বেগের জায়গাটা। ডিজেলের রিজার্ভ আছে মাত্র ১৩ দিনের। যে কোনো সাপ্লাই চেইন ম্যানেজারের জন্য এটা একটা বড় রেড ফ্ল্যাগ। কারণ যে কোনো আন্তর্জাতিক সাপ্লাই চেইন ডিসরাপশন হলে এই ১৩ দিনের বাফার দিয়ে দেশের অর্থনীতিকে চালানো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এই ডিজেল কেন এতখানি ভাইটাল? কারণটা সহজ। ডিজেল হলো আমাদের কৃষি, রোড ট্রান্সপোর্ট আর পাওয়ার জেনারেশনের লাইফলাইন। মানে এই তিনটা কোর্স একটা ডিজেলের ওপরই চলে। তো রিজার্ভ কমে যাওয়ার মানে হলো এই খাতগুলোর ওপর সরাসরি একটা ঝুঁকি তৈরি হওয়া। অন্যদিকে জেট ফুয়েলের রিজার্ভ কিন্তু তুলনামূলকভাবে ভালো জায়গায় আছে, প্রায় ২৫ দিনের। তার মানে মূল চাপটা কিন্তু এখন ডিজেলের সাপ্লাই নিয়েই। সবশেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। সামনের মাসগুলোর ডেটা কি বলছে আর ঝুঁকিগুলো ঠিক কোথায়? এই কম্প্যারিজনটা দেখুন, এটা ফোরকাস্টিং আর রিয়ালিটির পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এপ্রিলে প্ল্যান ছিল ৩ লাখ টন ডিজেল আনার, কিন্তু কনফার্মড হয়েছে কত? মাত্র ১,৩০,০০০ টন, পাইপলাইনের ২০,০০০ টন সহ। তার মানে পরিকল্পনার অর্ধেকেরও কম নিশ্চিত করা গেছে। এটাই হলো সামনের দিনগুলোর জন্য সবচেয়ে বড় অপারেটিং রিস্ক। আর এই অনিশ্চয়তা শুধু এপ্রিলেই থেমে থাকছে না। মে মাসের জন্য ১৭টা জাহাজের একটা শিডিউল করা আছে, কিন্তু সাপ্লায়ার্সদের কাছ থেকে ফাইনাল কনফার্মেশন এখনও পেন্ডিং। মানে
এই যে সাপ্লাই চেইন রিস্ক, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যখন সাপ্লাই কনফার্মেশন আর পরিকল্পনার মধ্যে ফারাকটা বেড়েই চলছে, তখন বাংলাদেশের দীর্ঘমেয়াদী এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? আমরা কি আরও বেশি সাপ্লায়ার খুঁজব, নাকি দেশের ভেতরেই তেল রিফাইন করার ক্ষমতা বাড়াব, অথবা রিজার্ভের ধারণ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেব? ঠিক কোন দিকে যাওয়া উচিত? এটাই কিন্তু এখনকার সবচেয়ে বড় কৌশলগত প্রশ্ন।